কমরেড প্রেসিডেন্ট, কমরেডস ও বন্ধুগণ, গত বছর ঠিক এই দিনে আমরা সর্বহারার মহান নেতা, আমাদের শিক্ষক, দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষের জন্মশতবার্ষিকী উদযাপন করেছি এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ লোকের সমাবেশে। তার জন্মদিন এবং মৃত্যুদিন 5ই আগস্ট হওয়ায় আজ আমরা এখানে তার প্রয়াণ দিবস উপলক্ষে তার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাকে স্মরণ করে আমাদের ভবিষ্যৎ কর্তব্য নির্ধারণ করার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন আপনারা প্রত্যক্ষ করেছেন। ফলাফল কি তাও আপনারা জানেন। এই নির্বাচন সম্পর্কে বহুদিন আগে কমরেড শিবদাস ঘোষের একটা উক্তি আমি এখানে প্রথমে শোনাতে চাই। ইলেকশন হচ্ছে একটা বুর্জোয়া পলিটিক্স। জনগণের রাজনৈতিক চেতনা না থাকলে, জনগণের সচেতন সঙ্গ শক্তি না থাকলে শিল্পপতিরা, বড় বড় ব্যবসায়ীরা, প্রতিক্রিয়াশীল শক্তিরা বিপুল টাকা ঢেলে এবং সংবাদ মাধ্যমের সাহায্যে যে হাওয়া তোলে, যে আওয়াজ সৃষ্টি করে, জনগণ উলু খাগড়ার মতো তাতে ভেসে যায়। এটা যে ঘটেছে এবারকার নির্বাচনে আপনারা প্রত্যক্ষ করেছেন, আরও বেশি প্রত্যক্ষ করেছেন। এই নির্বাচন দেখিয়ে দিয়েছে বুর্জোয়া রাজনীতি, বুর্জোয়া পার্লামেন্টারি পলিটিক্স আজকে কতটা অধঃপতিত, কতটা নোংরা কুৎসিত রূপ ধারণ করতে পারে সেটা আপনারা প্রত্যক্ষ করেছেন। এই নির্বাচন উপলক্ষে দিল্লির সিংহাসনে কে বসবে, এই রাজ্যে কে কত সিট দখল করবে, এই লড়াইয়ে একে অপরের সাথে যেভাবে কাদা ছোড়াছড়ি করেছে, যে নোংরা উক্তি করেছে এবং যে কদর্যতা প্রদর্শন করেছে, এটা প্রমাণ করে আজকের দিনে বুর্জোয়া রাজনীতি, বুর্জোয়া পার্লামেন্টারি পলিটিক্স কত ক্রেতাক্ত অবস্থায় উপনীত হয়েছে। ঠিক এই সময় একই বুর্জোয়া পলিটিক্সের এই ধরনের রূপ, নগ্ন রূপ প্রত্যক্ষ করা যাচ্ছে প্রতিবেশী বাংলাদেশে। আপনারা জানেন বাংলাদেশের ছাত্র সমাজ এক ঐতিহাসিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। দিনের পর দিন লাঠি, গুলি, ব্যানরেটের সম্মুখীন হয়ে কয়েকশো প্রাণ শহীদের মৃত্যুবরণ করে সেখানকার সরকারের পতনের দাবিতে লড়ে যাচ্ছে। এবং এই কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, যারা প্রচার করে এই আন্দোলনের পিছনে ইসলামিক মৌলবাদী শক্তি জামাত, বিএনপি আছে।
এটা আদৌ ঠিক নয়। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দ্বিজেন্দ্রলালের গান, সেই সত্য চৌধুরীর মুক্তির মন্দিরের সোপানতলে এইসব গান, যা এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনকে, এই বাংলার বুকে যৌবনকে উদ্দীপিত করেছিল, বিপ্লববাদকে অনুপ্রাণিত করেছিল, যার প্রভাব গোটা ভারতবর্ষে সঞ্চারিত হয়েছিল, সেই গানে আজকে বাংলাদেশের এই সংগ্রামী ছাত্র সমাজের কণ্ঠে এই গান গেয়েই তারা হাজারে হাজারে শহীদের মৃত্যুবরণ করেছে। আপনারা জানেন কিনা আমি জানি না, কুমিল্লার একটা ইউনিভার্সিটির হলের নাম ছিল হাসিনা, শেখ হাসিনা নামে। এই ছাত্র সমাজ সেই নাম পাল্টে দিয়ে সে হলের নাম করেছে শান্তি এবং সুনীতির নামে। এই শান্তি এবং সুনীতি এই বাংলার লোক অনেকে ভুলে গেছে। ক্লাস 9-এর ছাত্রী যারা অত্যাচারী ব্রিটিশ সুপারিনটেন্ডেন্টকে গুলি করে শাস্তি বিধান করেছিল, সেই শান্তি সুনীতিকে স্মরণ করে তারা হলের নাম করেছে। আজকে বাংলাদেশ অবিভক্ত বাংলার যে গৌরবময় ঐতিহ্য, সে ঐতিহ্যের উত্তরাধিকারী হিসাবে একসময় তারা 1952 সালে ভাষা আন্দোলন করেছিল। পরবর্তীকালে পাকিস্তান সরকারকেও ক্ষমতাচ্যুত করেছিল সেখানে। ঠিক তেমনি আজকে ওই পার্লামেন্টারি পলিটিক্সের ধ্বজাধারী শেখ হাসিনা যে হাজার হাজার ছাত্র মানুষকে খুন করেছে, তার পদত্যাগের দাবিতে লড়াই করে যাচ্ছে। এবং এই আন্দোলন ভারতবর্ষের বিরুদ্ধে নয়, ভারতবর্ষের জনগণের বিরুদ্ধে নয়। ভারতীয় শিল্পপতি এবং পুঁজিপতিরা যারা এই দেশকে লুণ্ঠন করছে, তারা বাংলাদেশেও লুণ্ঠন করছে। এবং তাদের সাথে চীনের সাম্রাজ্যবাদের প্রতিযোগিতা। এবং ভারত সরকার যেহেতু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মুখ খুলে নাই, বরঞ্চ সমর্থন করে গেছে এতদিন, সেই জন্যই ভারত সরকারের বিরুদ্ধে, ভারতীয় শিল্পপতি এবং পুঁজিপতিদের বিরুদ্ধে। একইভাবে আপনারা দেখুন, পার্লামেন্টারি ডেমোক্রেসি শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণেরই। এই আহ্বান একদিন আমেরিকার স্বাধীনতা যোদ্ধারা তুলেছিল। সেই মার্কিন সাম্রাজ্যবাদ আজকে ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রায় 50,000-এর মতো প্যালেস্টাইনিদের খুন করেছে সেখানে। এই মুহূর্তে খুন চলছে। কত শিশু, কত নারী, কত স্কুল, কলেজ, হাসপাতাল ধ্বংস করছে মার্কিন সাম্রাজ্যবাদ। অস্ত্র সাহায্য দিয়ে, রাজনৈতিক সাহায্য দিয়ে তাকে সাহায্য করছে। এই মার্কিন সাম্রাজ্যবাদ এবং রাশিয়ান সাম্রাজ্যবাদ ইউক্রেন কার দখলে থাকবে, এই কারাকারিতে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে। যুদ্ধ আজকে সাম্রাজ্যবাদের প্রয়োজন। কিন্তু এই যে মার্কিন সাম্রাজ্যবাদ এই যুদ্ধ করছে, মার্কিন কংগ্রেস, সেনেট, পার্লামেন্টারি ডেমোক্রেসির ভিত্তিতে নির্বাচিত, তা তো সমর্থন করছে। রাশিয়ার পার্লামেন্ট সমর্থন করছে। তাহলে এই পার্লামেন্টারি ডেমোক্রেসি আজ কোথায়? যে পার্লামেন্টারি ডেমোক্রেসি স্বাধীনতাকে ধ্বংস করছে, গণহত্যা করছে, বুর্জোয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি এই হচ্ছে আজকে চেহারা।
আমাদের দেশেও তার সেই নগ্ন রূপ আমরা প্রত্যক্ষ করছি। এরপরে যে কথাটা আমি বলতে চাই সে কথাটা হচ্ছে এই, আমাদের দেশে একটা আলোচনা চলে, সংবাদ মাধ্যমে লেখালেখি চলে যে ভারতবর্ষে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, সংকট বাড়ছে, সামাজিক অশান্তি হবে। কেন এই অর্থনৈতিক বৈষম্য বাড়ছে তার উত্তর তারা দিতে পারছে না, কিন্তু তারা উদ্বেগ বোধ করছে এই জনগণ মাথা তুলে দাঁড়াবে। তার জন্য নানান প্রস্তাব আসছে, নানান থিওরি আসছে। অথচ বহুদিন আগে মহান মার্কস তিনি প্রথম দেখালেন, যেখানে বুর্জোয়া ইকোনমিক্সের উদ্গাতা আদম স্মিথ বলেছিলেন সমস্ত সম্পদের স্রষ্টা হচ্ছে শ্রমশক্তি, শ্রমশক্তি হচ্ছে সমাজের সম্পদের স্রষ্টা। পিঠের এক ভাগ পাবে পুঁজির মালিক, আরেকটা অংশ মজুরি হিসেবে পাবে শ্রমিক। মার্কস বললেন তোমাদের সেন্স অফ জাস্টিস বেসড আপন ইনজাস্টিস। মার্কস অঙ্ক কষে দেখিয়েছিলেন যে মালিক যা লাভ করে শ্রমিককে তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করে মালিক লাভ করে। সারপ্লাস ভ্যালু, যেখান থেকে মানুষের মুনাফা, এই সারপ্লাস ভ্যালু হচ্ছে আনপেইড লেবার পাওয়ার, যে শ্রমের মূল্য শ্রমিক পায় না তার থেকে মালিক লাভ করে। এবং এর ফলে যে শ্রমিক জনগণ ন্যায্য মজুরির থেকে বঞ্চিত, এই জনগণেই বাজারে অধিকাংশ ক্রেতা। এবং এই তার ফলে হয় অর্থনৈতিক বৈষম্য। যে ফরাসি বিপ্লব সাম্যমৈত্রী স্বাধীনতার স্লোগান তুলেছিল, সেই সাম্য আজকে দাঁড়িয়েছে কোথায়? পৃথিবীর মুষ্টিমেয় কয়েকটি ধনকুবের বিপুল সম্পদের মালিক আমাদের দেশে। আপনাদের আমি পড়ে শোনাই, আমাদের দেশে আপনারা অবাক হয়ে যাবেন। 1% ধনী 40% সম্পদের মালিক, 5% ধনী 60% সম্পদের মালিক। এই সম্পদের স্রষ্টাকে শ্রমিক শ্রেণী, এদের শোষণকারী মালিকের লাভ। মুকেশ আম্বানির মূল সম্পদ 10,28,544 কোটি টাকা। সম্প্রতি তার ছেলের বিয়ে হলো, 5,000 কোটি টাকা ব্যয় করেছে। আগের দিনে রাজারা, মহারাজারা, মুঘল বাদশারাও এই কথা ভাবতে পারত না। এবং এই রাজকীয় উৎসবে বিভিন্ন দেশের শিল্পপতিরা তো এসছেই, অভিনেতা অভিনেত্রীরা তো এসছেই, রাজনৈতিক নেতা নেত্রীরাও ভিড় করেছে। এবং আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন এই মুকেশ আম্বানির ছেলের বিয়েতে। রাজীব গান্ধী যায়নি, কারণ ভোটের সময় বিজেপির বিরুদ্ধে ক্যাম্পেইন করেছিল, বিজেপিকে সমর্থন করছে মুকেশ আম্বানি, আদানি। ফলে রাজীব গান্ধীর পরিবার যায়নি, কিন্তু কংগ্রেসের দ্বিতীয় সারির নেতারা গেছে, সমস্ত রাজনৈতিক নেতারা হাজির। তবে অ্যাকচুয়ালি রাজত্ব কে চালায়? এরাই রাজত্ব চালায়, এই শিল্পপতি পুঁজিপতিরা রাজত্ব চালায়। আর এই রাজনৈতিক দলগুলি হচ্ছে তাদের কেনা চাকর। সরকারে বসে এরা তাদের হয়ে কাজ করে। এই যে ইলেকশনে কোটি কোটি টাকা ব্যয় করে,
এই কোটি কোটি টাকা এই রাজনৈতিক দলগুলি কোত্থেকে পায়? এই শিল্পপতিরাই দেয়, পুঁজিপতিরাই দেয়, এরাই যোগায়। এবং কেন তারা দেয়? তারা চায় তাদের এই সরকার কাজ করুক, ফলে নির্বাচন যা কিছু হচ্ছে এটা বুর্জোয়া শ্রেণী চালায়, যে কথা কংগ্রেস সিদ্ধান্ত বলেছিলেন। বিজেপিও বুর্জোয়া শ্রেণীর দল, কংগ্রেসও বুর্জোয়া শ্রেণীর দল। দীর্ঘদিন কংগ্রেস বুর্জোয়া শ্রেণীর হয়ে কাজ করেছে, বিজেপিও কাজ করছে এখন। এই দ্বিদলীয় গণতন্ত্রীয় সব দেশেই পাবেন। আমেরিকাতে রিপাবলিকান ডেমোক্র্যাট, ইংল্যান্ডে লেবার পার্টি, টরি পার্টি, আমাদের দেশেও তেমনি বিজেপি এবং কংগ্রেস। কখন একে গদিতে বসায়, এ আনপপুলার হয়ে আরেক দলকে গদিতে বসায়। এই জিনিসটাই বারবার ঘটছে নির্বাচনে। আর সাধারণ মানুষ তারা রাজনীতি নিয়ে মাথা ঘামাতে চায় না। তারা মনে করে আমরা অত শত বুঝি না, দিন আনি দিন খাই, ওই নেতারাই যা হোক ঠিক করবে। আর ভোটের সময় টিভিতে কি প্রচার হচ্ছে, খবরের কাগজ কি প্রচার করছে, কোন দলকে ভোট দিলে কত টাকা পাওয়া যাবে, এই লক্ষ্মীর ভাণ্ডার উন্মুক্ত করবে। এই লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছিল পশ্চিমবাংলায়, এখন সব রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়ে গেছে। একদল যদি বলে আমি 1200 টাকা দেবো, অন্য দল বলে আমি 1500 টাকা দেবো। এগুলো ভোটের জন্য দরকার। কন্যাশ্রী, যুবশ্রী, এই যে তৃণমূল ঘোষণা করেছে 25,000 করে প্রত্যেকটি দুর্গা পূজাকে দেবে। এটা কি দুর্গার জন্য, দুর্গা দেবীর আরাধনা? এই দুর্গা পূজার কমিটিগুলোকে হাত করা। আর এই টাকা কিভাবে ব্যয় আপনারা জানেন। দুর্গা পুজো উপলক্ষে যুবকদের মাতিয়ে তোলা, মদ খাওয়া, জুয়া খেলা, সাট্টা খেলা, আরো নানান নোংরামি চলে। ধর্মের নামে সমস্ত অধর্ম চলে। ফলে ক্লাবগুলিকে হাত করা, এইসব জিনিস। ওখানে রাম মন্দিরও তাই, আবার রাজীব গান্ধীর শিব ভক্তিও তাই। সমস্ত ভক্তি হচ্ছে ভোটের ভক্তি। ভোটের জন্য এইসব জিনিস হচ্ছে, আর মানুষকে বারবার ঠকাচ্ছে। এখানে একটা কথা আমরা বলতে চাই, কংগ্রেস সিদ্ধান্ত বারবার জনগণকে বলে গেছেন যে রাজনীতি বুঝতে হবে। ভারতবর্ষ এক জাতি, এক জনগণ, এক দেশ নেই। ভারতবর্ষ আজ শ্রেণী বিভক্ত। একদিকে মুষ্টিমেয় ধনী শোষক শ্রেণী, একচেটিয়া পুঁজিপতি, অন্যদিকে নিরন্ন বুভুক্ষ মানুষ, শোষিত শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত জনগণ। দুই শ্রেণীতে ভারতবর্ষ বিভক্ত। রাজনীতিও বুঝতে হবে কোন শ্রেণীর রাজনীতি, এই দল কোন শ্রেণীর দল। ফলে সাধারণ মানুষ বারবার ঠকছেন, ভোটের পরে আফসোস করেন, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। লঙ্কার রামায়ণের কাহিনী অনুযায়ী রাম গেছে, সীতা গেছে, লক্ষ্মণ গেছে, এমনকি হনুমানও গেছে। মানে কল্পিত কাহিনী, কেউই রাবণ হয়নি। কিন্তু রামায়ণের শিক্ষা, সীতা যদি ছদ্মবেশী রাবণকে চিনতে পারত, রাবণ এসছে সন্ন্যাসীর বেশে, এবং লক্ষ্মণের রেখা অতিক্রম করে সীতা যখন ফাঁদে পা দিল, তার থেকে বাকি সব যুদ্ধ বিগ্রহ যা কিছু হলো। ভোটের সময়ও এই সমস্ত দল আসে জনগণের জন্য চোখের জল ফেলে। তারা জনগণের সেবা করার জন্য সকল উদ্যোগী, ফলে দুঃখ দুর্দশা দূর করবে, নানান প্রতিশ্রুতি দেয়।
মিথ্যা কথা বলে, গাল ভরা কথা বলে, এ বলে ও চোর, ও বলে সে চোর, এ বলে ও দুর্নীতিগ্রস্ত, সে বলে ও দুর্নীতিগ্রস্ত, দুই দুর্নীতিগ্রস্তের লড়াই চলে, এইসব জিনিস চলতে থাকে। আর মানুষ বুঝতে পারে না এরা বুর্জোয়া শ্রেণীর দল, শোষক শ্রেণীর দল, না শোষিত জনগণের দল। এই জন্য আমাদের দেশের মানুষ বারবার টকছে। স্বদেশী আন্দোলনে টকেছিল। স্বদেশী আন্দোলনে গান্ধীজির সাথে নেতাজির কি পার্থক্য ছিল? গান্ধীজিকে ব্যাক করেছিল ভারতবর্ষের পুঁজিপতিরা। ভারতবর্ষের পুঁজিপতিরা তারা বিপ্লব বিরোধী ছিল, যাতে দেশের সমাজতান্ত্রিক বিপ্লব না হয়। সেই যুগে শরৎচন্দ্র বলেছিলেন গান্ধীজির ভয় বিপ্লবকে, সমাজতন্ত্রকে। পুঁজিপতিরা গান্ধীজিকে ব্যাক করেছিল। আর নেতাজি মধ্যবিত্ত বিপ্লববাদের প্রতিনিধি ছিলেন। এই নেতাজিকে কংগ্রেস প্রেসিডেন্টশিপ থেকে গান্ধীবাদীরা সরিয়ে দিয়েছিল। এই ওয়ালিংটন স্কোয়ারে নেতাজি রিজাইন করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু সেদিনের দেশের মানুষ বুঝতে পারেনি গান্ধীজি ঠিক না নেতাজি ঠিক, কার রাজনীতি কি, এই বিচার ছিল না। যা হোক, নেতারা ঠিক করুন। আজও একই জিনিস চলছে। বলে এই কথা আমরা বলতে চাই আমাদের দলের পক্ষ থেকে, রাজনীতি বাইরে আপনারা কেউ নেই। নুন কিনুন, যা কিছু বাজার থেকে আপনারা কিনুন, তেল কিনুন, কাপড় কিনুন, চাল ডাল কিনুন। রাজনীতি ঠিক করে দাম কি ঠিক হবে, রাজনীতি ঠিক করে স্কুল কলেজে কি পড়া হবে, রাজনীতি ঠিক করে হাসপাতালে চিকিৎসা কিরকম হবে, রাজনীতি ঠিক করে চাকরি পাবেন কি পাবেন না, রাজনীতি ঠিক করে মজুরি কি হবে না হবে। রাজনীতির বাইরে কোনো জীবন নেই। জন্মের সময় সার্টিফিকেট নিতে হয়, মৃত্যুর সময় সার্টিফিকেট নিতে হয়, সবটাই রাজনীতির সাথে বাধা। প্রত্যেকটা আইন মেনে চলতে হয়, নাইলে আইন ভঙ্গ করতে হয়। ফলে রাজনীতির বাইরে কেউ নেই। সেই জন্য রাজনীতি বুঝতে হবে। আর রাজনীতি বুঝতে হলে মার্কসবাদ লেনিনবাদ শিবদাসের চিন্তাধারা বুঝতে হবে। এই চিন্তাধারার ভিত্তিতে বুঝতে হবে কোন দল শ্রমিক শ্রেণীর দল, সর্বহারা শ্রেণীর দল, শোষিত জনগণের দল। এই বিচার করতে হবে। বিচার করতে হবে। যেমন এখন কাগজে আপনারা পাবেন সিপিএম নেতারা চিন্তিত কেন তাদের ভোট কমছে। তারা মতামত নাকি জনগণ থেকে সংগ্রহ করছেন। এর জন্য জনগণের মতামতের সংগ্রহ দরকার কি? তারা কি জানেন না 34 বছর কি শাসন তারা করেছেন বামপন্থাকে কলঙ্কিত করে? যেই পশ্চিম বাংলার গৌরব ঐতিহ্য ছিল একটা বামপন্থা বলে, এখানে অনুশীলন সমিতি, যুগান্তর দল, এখানে নেতাজির অভ্যুত্থান, এই পশ্চিম বাংলা এর সাথে যুক্ত হয়েছে সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব। তাকে ভিত্তি করে বামপন্থা শক্তিশালী হয়েছিল। সেই বামপন্থাকে আত্মসাৎ করে প্রথমে সিপিআই, পরে সিপিএম শক্তি সঞ্চয় করেছিল এবং তার ভিত্তিতে 34 বছর তার শাসন চালিয়েছে। সেই শাসন কি শাসন ছিল? শ্রমিকের উপর গুলি চালিয়েছে, কৃষকের উপর গুলি চালিয়েছে, সিন্ডিকেটের রাজত্ব, প্রমোটারি রাজত্ব, কন্ট্রাক্টরের রাজত্ব, তোলাবাজি, কাটমানি। তাদের প্রবীণ নেতা বিনয় চৌধুরী মন্ত্রিত্ব থেকে বলেছেন যে প্রমোটারি কন্ট্রাক্টরের রাজত্ব চলছে। জ্যোতিবাবু ক্ষিপ্ত হয়ে বলেন পদত্যাগ করুন। তাকে পদত্যাগ করতে হলো। সেই সময় এমন ছিল থানা পুলিশ সিপিএমের হুকুমে চলত। ইউনিভার্সিটি ভিসি কে হবে, কোন কলেজে অধ্যক্ষ কে হবে, কোন স্কুলের কে শিক্ষক হবে, এমনকি পাড়ায়
কে কোন বাড়ি কিনবে বিক্রি করবে, কার সাথে কার বিয়ে হবে, সবই তো সিপিএম নির্ধারণ করত। এই শাসনে মানুষ ক্ষিপ্ত হয়েছিল, যাকে ভিত্তি করে তৃণমূল অভ্যুত্থান, যাকে কাগজ অগ্নিকন্যা বলে একসময় চিহ্নিত করেছিল। সেসব খবরের কাগজ আজকে কি করবে আমি জানি না। তো এই যে তারা কি কখনো বলেছেন আমাদের 34 বছর রাজত্বে আমরা এই ভুল করেছি? লেনিন বলেছেন প্রকৃত কমিউনিস্ট যারা, তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে, ভুলের কারণ নির্ধারণ করে এবং তার থেকে সংশোধন করে। সে সাহস তাদের আছে, কারণ তারা কোনোদিন কমিউনিজমের চর্চা করেননি, মার্ক্সবাদের চর্চা করেন নাই। মার্ক্সবাদের নামে, কমিউনিজমের নামে কর্মীদের ভুল বুঝিয়েছেন, বিভ্রান্ত করেছেন, জনগণকে ঠকিয়েছেন। তার ফলে আজ তাদের আজকে এই পরিণতি। আজকে সেই সিপিএমকে তাদের চলতে হচ্ছে বুর্জোয়া দল কংগ্রেসের রেজুরি ভিত্তি, দুটো চারটে পার্লামেন্টের সিট পাওয়ার জন্য। এই হচ্ছে তাদের পরিণতি। ফলে এখানে সিপিএম এর কর্মী সমর্থক যদি কেউ থাকেন, তাদের ভেবে দেখতে বলবো, তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু তারা অন্ধতা মুক্ত হন। মার্ক্সবাদীরা কখনো অন্ধ থাকে না। মার্ক্সবাদের ভিত্তিতে তারা নেতৃত্ব ঠিক কি ভুল বিচার করে, নীতি ঠিক কি ভুল বিচার করে। এই লেনিন, তিনি তার শিক্ষক মার্ক্সবাদী কাউটস্কি প্লেখানভ, যার কাছ থেকে লেনিন মার্ক্সবাদ শিখেছেন, তারা যখন বিপদগামী হলো, লেনিন তাদের বিরুদ্ধে দাঁড়ালেন, নূতন দল গড়ে তুললেন, তৃতীয় আন্তর্জাতিক গড়ে তুললেন, আলাদা বলশিক পার্টি করেছেন রাশিয়ার বুকে, আরএসডিএফকে ভেঙে, এই মার্ক্সবাদের সঠিক প্রয়োগের ভিত্তিতে। তবে আমরা সিপিএম বিরোধী কোনো বিদ্বেষ নিয়ে চলি না। আমরা চাই সিপিএম নেতৃত্ব তাদের ভুল সংশোধন করুক, তারা জনগণের সামনে দাঁড়াক, বলুক তারা ভুল করেছি। এই নন্দীগ্রামে গণহত্যা শুধু করেননি, পুলিশ দিয়ে, অ্যান্টি সোশ্যাল দিয়ে গণধর্ষণ পর্যন্ত করিয়েছেন। এগুলো মানুষ বলতে পারে না। ফলে আমার বক্তব্য হচ্ছে এই, কোন দলকে, আমাদের দলকেও অন্ধের মতো মানবেন না। এখানে আমাদের অনেক কর্মী আছে, সমর্থক আছে, তাদেরও বলবো আমরা ঠিক পথে চলছি কিনা, সিদ্ধান্ত শিক্ষা অনুযায়ী চলছি কিনা, আমাদের আচার আচরণ, কর্মপন্থা, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার সিদ্ধান্ত শিক্ষা অনুযায়ী হচ্ছে কিনা, এগুলি আপনাদের বিচার করতে হবে। এ না হলে বারবার আমাদের দলও সংকট আসবে। এখানে হচ্ছে মাপকাঠি জনগণ ঠকবে না, যদি জনগণ রাজনীতি চর্চা করে, রাজনৈতিকভাবে সচেতন হয়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আপনারা এবং মজদুরের মহল্লায় মহল্লায় আপনারা পাবলিক কমিটি গড়ে তুলুন, রাজনীতি চর্চা করুন, কোন দল ঠিক কোন দল বেঠিক বিচার করুন, এবং তার ভিত্তিতে আন্দোলনের প্রয়োজন যখন হবে, এই পাবলিক কমিটির নেতৃত্বে ভলেন্টিয়ার বাহিনী গঠন করে আন্দোলনে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। এই যে বাংলাদেশে এই ব্যাপক গণ অভ্যুত্থান হচ্ছে, আজকেও লক্ষ লক্ষ লোক রাস্তায়। একটু আগে খবর এসেছে, খবরটা সঠিক কি বেঠিক আমি জানি না, হ্যাঁ, এই জনগণের দাবিতে ওখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এই খবর এখানে এসছে। মিলিটারি
ক্ষমতা নিতে চেয়েছিল, জনগণ বলেছে অন্তর্বর্তী সরকার চায়। এখন আলোচনা চলছে। তাহলে একটা গণ আন্দোলনের শক্তি কি করতে পারে বাংলাদেশ দেখিয়ে দিয়ে গেল, যেখান থেকে আপনাদেরও শিক্ষা নেওয়ার আছে। এরপরে আমি যে কথাটা বলতে চাই সে কথাটা হচ্ছে এদেশের এই দলগুলো, বুর্জোয়া দলগুলো এবং সিপিএমও একে দোষে দুষ্ট। তারা ছাত্র যুবকদের নীতি নৈতিকতা মনুষ্যত্বকে ধ্বংস করছে। আমাদের দেশের অবস্থা কি? আমি এখানে কমরেড সিদ্ধার্থ ঘোষের আরেকটা উক্তি আপনাদের পড়ে শোনাবো। বহুদিন আগে তিনি বলেছিলেন, ভারতবর্ষের শাসক সম্প্রদায় জাতির সেই নৈতিক চরিত্রটিকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। তারা অত্যন্ত ধুরন্ধর। তারা জানে শত অত্যাচার ও দমন পীড়ন করেও, না খেতে দিয়েও একটা জাতিকে, একটা দেশের জনসাধারণকে শুধু পুলিশ ও মিলিটারির সাহায্যে বেশি দিন পদদলিত করে রাখা যায় না। সমস্ত যুগের স্বৈরাচারী শাসকদের অত্যাচার ইতিহাসে একটি কথা বাতলাই যে শোষণ এবং দমন দিয়ে, পুলিশি শাসন ও মিলিটারি শক্তি দিয়ে শেষ পর্যন্ত জনশক্তিকে দমানো যায় না, ক্ষমতা রক্ষা করা যায় না। জনশক্তি মাথা উঁচু করে উঠে দাঁড়ায় যদি তারা সঠিক বিপ্লবী আদর্শের হদিশ পায় এবং তাদের নৈতিক বল অটুট থাকে। তিনি বলেছেন, ভারতবর্ষের পুঁজিপতি শ্রেণী এবং পুঁজিপতি শ্রেণীর প্রতিনিধি হিসাবে এইসব দলগুলো ছাত্র যুবকদের মধ্যে মনুষ্যত্বকে, বিবেককে, নৈতিক বলকে ধ্বংস করে দিচ্ছে। গোটা দেশে আজকে যা দেখছেন আপনারা চিত্র, এই চিত্র ভয়ঙ্কর চিত্র। মদ, জুয়া, ঠাট্টা, ড্রাগ অ্যাডিকশন, একটা বিরাট যুব সম্প্রদায় তার মধ্যে নিমজ্জিত। নোংরা ফিল্ম, টিভির মাধ্যমেও বা মোবাইলের মাধ্যমে নোংরা ছবি, এইসবের প্রভাবে এই যে নারী ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, এসব জিনিস স্বদেশী আন্দোলনে তারা দেখে যায়নি। রামমোহন বিদ্যাসাগর নারীদের স্বার্থে লড়াই করে গেছেন, এই জিনিস দেখে যাননি। এই মুহূর্তে মিটিংয়ে হতো কয়েকশো নারী আর্তনাদ করছে, ধর্ষিতা নারী। আপনারা ভাবতে পারেন, ভাই নোংরা ছবি দেখে বাচ্চা বোনকে ধর্ষণ করছে এবং তারপর তাকে গলা টিপে হত্যা করল। আপনারা ভাবতে পারেন, বাবা মেয়েকে ধর্ষণ করছে। আপনারা ভাবতে পারেন, এই পশ্চিমবাংলায় ঘটেছে। অল্প বয়সী ছেলে মেয়ে তথাকথিত প্রেম, রাত্রিবাস করবে, মা আপত্তি করেছে, মাকে খুন করে দিল। এইসব জিনিস ঘটছে কিসের প্রভাবে? এটা কি দেশের অগ্রগতি? এটা কি দেশের উন্নয়ন? দিল্লিতে যারা গদিতে বসে আছেন, এ রাজ্যে যারা গদিতে বসে আছেন, কি কৈফিয়ত তারা দেবেন? দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? এমনকি মা অভিযোগ করেছে ছেলের বিরুদ্ধে, আলিপুর কোর্টে মামলা চলছে। এই সভ্যতা, এই দেশের অগ্রগতি? এই হচ্ছে পুঁজিবাদ, মানব জাতির চরম শত্রু। মনুষ্যত্ব, বিবেক, নৈতিকতা সবকিছুকে ধ্বংস করছে।
পারিবারিক জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর স্নেহময় মমতার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সন্দেহ বিশ্বাসের বিষবাষ্পর দ্বারা। বৃদ্ধ বাবা মাকে পথে ফেলে দিচ্ছে, রাস্তায় ফেলে দিচ্ছে, সম্পত্তি লিখে নিচ্ছে, খুন করে দিচ্ছে। এ হচ্ছে জাতির অগ্রগতি, এ হচ্ছে পুঁজিবাদ। যে পুঁজিবাদ কোটি কোটি মানুষের রক্ত শোষণ করে সম্পদ ভান্ডার বাড়াচ্ছে, সেখানে মানুষ মূল্য কি বাঁচলো, শ্রমিক মূল্য কি বাঁচলো, কোনো পরোয়া নেই। এই পুঁজিবাদের কোনো মানবিকতা নেই, কোনো নৈতিকতা নেই। আবার সেই পুঁজিবাদে দেশের মানবিকতা নৈতিকতাকে ধ্বংস করছে, মনুষ্যকে ধ্বংস করছে, বিবেককে ধ্বংস করছে। অন্যদিকে তাকিয়ে দেখুন, এই যে কেরলে যে ধ্বংস হলো, হিমাচলে, উত্তরাখণ্ডে ল্যান্ডস্লাইড হলো, ভূমিধস, এত সব লোক মারা গেল, কিসের জন্য ঘটলো? ঘটলো সেই পুঁজিপতিদের, ব্যবসায়ীদের, বৈজ্ঞানিকদের সতর্কবাণী উপেক্ষা করে তারা সেখানে ট্যুরিস্ট লজ করছে, হোটেল করছে, প্রমোদের ব্যবস্থা করছে, বিরাট বিরাট বাড়ি করছে, পাহাড় ভাঙছে, খনি করছে, বনাঞ্চল ধ্বংস করছে। গোটা পৃথিবীতে একটা সংকট সৃষ্টি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং এখন গ্লোবাল বয়লিং এর দিকে চলে গেছে। এই যে গ্রীষ্মকাল আপনারা দেখলেন দুনিয়ার কি হাল, আগামী গ্রীষ্মকালে দেখবেন আরো ভয়ঙ্কর পরিস্থিতি। মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, সমুদ্রের জল বাড়ছে, জল উত্তপ্ত হচ্ছে, আবার হিমালয়ের গ্লেসিয়ারও গলে যাচ্ছে। এক সময় এই নদীগুলি জল পাবে না, এরকম অবস্থার সৃষ্টি হচ্ছে। সমুদ্রের জল বাড়ছে, সমুদ্র ক্রমশ এগিয়ে পৃথিবীকে গ্রাস করছে। কেন হচ্ছে? কারণ ফসিল অয়েল, পেট্রোলিয়াম, ডিজেল, এই কার্বন ডাই অক্সাইড পরিমণ্ডলকে উত্তপ্ত করছে। বারবার বৈজ্ঞানিকরা ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু পুঁজিপতির মুনাফা চায়, ফলে বিশ্ব ধ্বংস, তাতে কোনো পরোয়া নেই। এই হচ্ছে পুঁজিবাদ। এই পুঁজিবাদকেই ধ্বংস করার আহ্বান জানিয়েছিলেন মহান মার্কস এঙ্গেলস, সেই পদ্মেই মহান লেনিন, স্টালিন, মার্কসিজম সিদ্ধান্ত করে। আপনারা জানেন এই মার্ক্সবাদকে প্রয়োগ করেই লেনিন মানব ইতিহাসে নূতন সভ্যতা সমাজতন্ত্র গড়ে তুলেছিলেন। সোভিয়েত ইউনিয়ন, যে সোভিয়েত ইউনিয়নের বিরাট অগ্রগতি দেখে, যে সোভিয়েত সমাজতন্ত্রে বেকারি বলে কিছু ছিল না, বরঞ্চ সোভিয়েত সরকার ঘোষণা করেছিল কাজ না করলে খাওয়া জুটবে না, প্রত্যেককে কাজ করতে হবে। যে সোভিয়েত ইউনিয়নে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোনো ব্যয় লাগতো না, চিকিৎসার জন্য কোনো ব্যয় লাগতো না, যে সোভিয়েত ইউনিয়নে জ্বালানি, জল ফ্রি ছিল, যে সোভিয়েত ইউনিয়নে মানে মানুষের জিনিসপত্রের দাম ছিল, মানুষের ক্রয় ক্ষমতা অনুযায়ী দাম নির্ধারিত হতো, ফিক্সড প্রাইস। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতো না, সরকারি দোকানে ফিক্সড প্রাইসে স্বল্প মূল্যে পেত। যেখানে 8 ঘন্টা থেকে 7 ঘন্টা মজুরি, তারপর 6 ঘন্টার দিকে যাচ্ছিল। যেখানে শ্রমিকদের জন্য ব্যবস্থা ছিল, সমুদ্রের ধারে বছরে 15 দিন কাটাবে, পাহাড়ের ধারে কাটাবে। যেখানে শিক্ষক, অধ্যাপক, বিজ্ঞানী, ডাক্তার, উকিল কারোরই পারিশ্রমিকের প্রয়োজন হতো না, রাষ্ট্রই সমস্ত দায়িত্ব পালন করত। যে সোভিয়েত ইউনিয়ন
চিকিৎসা বিজ্ঞানে, সাধারণ বিজ্ঞানে বিশাল অগ্রগতি ঘটিয়েছিল। সেখানকার 16 জন বৈজ্ঞানিক উর্দু ওয়ার্ল্ডের থেকেও নোবেল প্রাইজ পেয়েছিল। সোভিয়েত ইউনিয়ন অলিম্পিকের শীর্ষস্থানে থাকত। সোভিয়েত ইউনিয়ন প্রথম মঙ্গলে মানুষ পাঠায়। এই ছিল সোভিয়েত ইউনিয়নের অগ্রগতি। যে সোভিয়েত ইউনিয়ন দেখে রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই বৃদ্ধ বয়সে যদি আমি এখানে না আসতাম তাহলে অমার্জনীয় অপরাধ হতো। এখানে মানব জাতির একটা ঐতিহাসিক যজ্ঞ হচ্ছে। নূতন সভ্যতা, ফরাসি বিপ্লব যে সাম্যমূর্তিকে রূপায়িত করতে পারেনি, এই সোভিয়েত ইউনিয়নে সেটাই কার্যকরী হচ্ছে। রবীন্দ্রনাথ 30 সালে বলেছিলেন, 34 সালে বলেছিলেন, তিনি চিঠি লিখেছিলেন কবি অমিয় চক্রবর্তীকে যে একটা তপবন সভ্যতার তপবন সোভিয়েত ইউনিয়ন, এটা আশা আনন্দের স্থায়ী কারণ। মানব ইতিহাসে এরকম কখনো পাইনি। জানি একটা প্রকাণ্ড বিপ্লবের মধ্যে দিয়ে ঘটেছে, সেটা হচ্ছে মানুষের নির্মম অত্যাচারের বিরুদ্ধে বিপ্লব। এবং এরা একটা সাধনা করছে, মানব সভ্যতার বুকের পাঁজর থেকে মৃত্যুশীল লোভকে মুক্ত করছে, লোভ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করছে। দ্বিতীয় মহাযুদ্ধ চলছে, রবীন্দ্রনাথের অপারেশন হবে। রবীন্দ্রনাথ খোঁজ নিচ্ছেন সোভিয়েটের লাল ফৌজ কতটা এগোলো। যেদিন অপারেশন হচ্ছে সেদিন শুনলেন লাল ফৌজ এগিয়েছে, আনন্দের সাথে বললেন ওরাই পারবে। স্টালিনের নেতৃত্বে লাল ফৌজ ফ্যাসিস্ট জার্মানিকে পরাস্ত করেছিল, ফ্যাসিস্ট ইটালিকে পরাস্ত করেছিল, মানব জাতিকে রক্ষা করেছিল। এই সোভিয়েত ইউনিয়নকে নেতাজি বলেছিল নূতন সভ্যতা, শ্রমিক সভ্যতা, শ্রমিক শ্রেণীর রাষ্ট্র, শ্রমিক শ্রেণীর সংস্কৃতি সৃষ্টি করেছে। নেতাজি বলেছিলেন দুটি স্রোত, একটা সাম্রাজ্যবাদ, একটা ফ্যাসিবাদ। সাম্রাজ্যবাদের পরাজয়ের অর্থ হচ্ছে বিশ্বে কমিউনিজমের প্রতিষ্ঠা। যুদ্ধে আইএনএ বাহিনী যখন পরাস্ত, তখন নেতাজি তখন বললেন এখনো স্টালিন বেঁচে আছেন এবং স্টালিন গোটা বিশ্বকে পথ দেখাবেন। এই সোভিয়েত সমাজতন্ত্র, এই সোভিয়েত সমাজতন্ত্র। এরপর চীন বিপ্লব, পূর্ব ইউরোপে বিপ্লব, ভিয়েতনামে বিপ্লব, একটা সমাজতান্ত্রিক সভ্যতা গড়ে উঠেছিল। কিন্তু এই সভ্যতা ধ্বংস হলো, ধ্বংস করলো সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ। মার্ক্সবাদ বহুদিন আগে বলেছিল বিপ্লব হলেই যে সমাজতন্ত্র টিকবে তার কোনো গ্যারান্টি নেই। মার্ক্স বলেছিলেন সমাজতন্ত্র হচ্ছে হয় কমিউনিজমের দিকে যাবে, নাহলে আবার পুঁজিবাদ ফিরে আসবে। এই জন্য সর্বহারা এখন একত্র চায়। আর বলেছিলেন যতক্ষণ কমিউনিজম প্রতিষ্ঠা না হচ্ছে ততক্ষণ বুর্জোয়া অধিকার থাকবে, তাহলে পুঁজিবাদের শক্তি থেকে যাচ্ছে। আর কমরেড সিদ্ধার্থ বলেছিলেন ব্যক্তিবাদ, ব্যক্তিগত মালিকানা ভিত্তিক ব্যক্তিবাদ, যেটা আমাদের দেশে আমরা ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ দেখছি, যার জন্য বাবা মাকেও দেখবো না, সন্তান দেখবে না বাবা মাকে, ভাই বোনকে দেখবে না, আপনি বাঁচলে বাপের নাম, এটাই মূল মন্ত্র। এই ব্যক্তিবাদ স্বদেশী আন্দোলনের যুগে ছিল, আগে স্বাধীনতা, তারপর আমার নিজের স্বার্থ। সোভিয়েত ইউনিয়ন, চীনে এই ব্যক্তিবাদের বিরুদ্ধে লড়াই হয়নি, এই ব্যক্তিবাদ থেকে গেছে। আপনি এই ব্যক্তিবাদ আক্রমণ করবে সমাজতন্ত্রকে, এবং এটা ঘটল। কিন্তু সমাজতন্ত্রের বিপর্যয় ঘটলে কি সমাজতন্ত্রের ভবিষ্যৎ নেই?
তাহলে এই পুঁজিবাদে চলবে, এই সংকটে বাড়তে থাকবে, মানব সভ্যতা ধ্বংস হবে। এর আগেও তো ধর্মীয় আন্দোলন যারা দাবি করত ঐশ্বরিক শক্তিকে তারা বলিয়ান, সেই ধর্মীয় আন্দোলনও বারবার এগিয়েছে, পিছিয়েছে। হিন্দু ধর্ম বলুন, ইসলাম ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, কখনো এগিয়েছে, কখনো পিছিয়েছে। বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব, নবজাগরণ থেকে শুরু করে পার্লামেন্টারি ডেমোক্রেসি ধরলে 350 বছর ধরে লড়াই হয়েছে, এগিয়েছে, পিছিয়েছে। সেখানে 70 বছরের সমাজতন্ত্র কতটুকু? যেই সমাজতন্ত্র রাজপ্রথা, রাজতন্ত্র, পুঁজিবাদ কয়েক হাজার বছর ধরে ব্যক্তিগত মালিকানা শোষণ তাকে উচ্ছেদ করছে, তাহলে এই ব্যক্তিগত মালিকানার শক্তি কত প্রবল। অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদ উচ্ছেদ করলো, সুপারস্ট্রাকচারে, মনন জগতে, অভ্যাসে, চিন্তাতে, ভাবনাতে পুঁজিবাদী শক্তি থেকে গেছে, সেটাই পরবর্তীকালে আক্রমণ করেছে। সেজন্য যে কথা বলতে চাই, আমাদের দেশে আজকে যে জিনিস চলছে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, নৈতিকতার সংকট, এবং রাজনৈতিক সংকটে আরেকটা দিক হচ্ছে এই আমাদের দেশে নবজাগরণ। আপনারা জানেন রামমোহন রায় তিনি বলেছিলেন যে সংস্কৃত শিক্ষা 2000 বছর অন্ধকারে নিমজ্জিত রেখেছে, সেই সংস্কৃত শিক্ষা চাই না। বলেছিলেন বেদান্ত বাস্তব জগৎকে অস্বীকার করে, এই বেদান্ত শিক্ষার দ্বারা আধুনিক নাগরিক গড়ে উঠবে না। রামমোহন রায় বলছেন চাই প্রাকৃতিক দর্শন, কেমিস্ট্রি, অ্যানাটমি, অঙ্কশাস্ত্র, ভারতবর্ষের নাগরিকদের গড়ে তুলতে হবে। বিদ্যাসাগর আরো এগিয়ে বললেন, যে বিদ্যাসাগরের পায়ে সকলে মাথায় হেট করেছে, বিদ্যাসাগর বলেছেন বেদ, বেদান্ত, সাংখ্য মিথ্যা। ইউরোপ থেকে এমন দর্শন পড়ানো দরকার যাতে ভারতবর্ষের লোক বুঝবে বেদ, বেদান্ত, সাংখ্য মিথ্যা। চাই বৈজ্ঞানিক চিন্তা, যুক্তিবাদী মনন, এই ধরনের শিক্ষা চাই। তিনি বলেছেন আমাদের দেশের পণ্ডিতরা, শাস্ত্রজ্ঞরা বলে ত্রিকালজ্ঞ ঋষিরা, তারা তাদের মস্তিষ্ক প্রসিত যা কিছু সবে অভ্রান্ত, বেদ বাক্য, অভ্রান্ত বাক্য, এ কখনো লঙ্ঘন হতে পারে না। বিদ্যাসাগরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বিদ্যাসাগর ঈশ্বর মানতেন না। রামকৃষ্ণ তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বাড়িতে, দক্ষিণেশ্বরে নিমন্ত্রণ করেছিলেন, জাননি। এই বিদ্যাসাগর। জ্যোতির্বাবু ফুলে আরেকজন রেনেসাঁর প্রবর্তক, তিনি বলেছেন যে মন্দিরের ঘণ্টা বাজে, আর সেই ঘণ্টার আহ্বান হচ্ছে ধর্ম, কুসংস্কার এবং মূর্খামি। আর বিদ্যায়তনে ঘণ্টা বাজে মানে হচ্ছে যুক্তিবাদী মনন, বৈজ্ঞানিক শিক্ষা। তোমরা কোনটা বেছে নেবে? এরা হচ্ছে নবজাগরণের পথপ্রদর্শক। আজকে বিজেপি, আরএসএস এই নবজাগরণের চিন্তাকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিচ্ছে। এই আরএসএস, হিন্দু মহাসভা, যেখান থেকে বিজেপির জন্ম, আপনারা জানেন গোটা স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে ছিল। গোল অলকার লিখছে ভৌগোলিক জাতীয়তাবাদ এবং কমন ডেঞ্জার, সাধারণ বিপদ,
ইংরেজদের বিরুদ্ধে এই যে জাতীয়তাবাদ দেশাত্মবোধ, এটা হিন্দু জাতীয়তাবাদের প্রেরণার থেকে মানুষকে বঞ্চিত করছে। এটা প্রতিক্রিয়াশীল চিন্তা, বলছে ব্রিটিশ বিরোধিতা আর পেট্রিয়টিজম মানে দেশাত্মবোধ, জাতীয়তাবাদকে এক করা হয়েছে। বলছে তারাই দেশপ্রেমিক যারা হিন্দু জাতীয়তার প্রেরণা নিয়ে চলে, সেই লক্ষ্যে কাজ করে, এবং যারা করছে না তারা বিশ্বাসঘাতক, তার দেশের শত্রু। 42 মুভমেন্টে তারা অংশগ্রহণ করেনি। ওখানে আইনি বাহিনী যখন লড়ছে, তখন RSS হিন্দু মহাসভা হিন্দুদের বলছে ব্রিটিশ আর্মিতে যোগ দাও। গোটা স্বদেশী আন্দোলনের বিরোধিতা করেছে RSS বিজেপি। পশ্চিমবাংলা যারা RSS এর বিজেপি ঝান্ডা বহন করেন, তারা কি নেতাজিকে মানেন? তারা কি স্বাধীনতা আন্দোলনকে মানেন? তারা কি রামমোহন বিদ্যাসাগরকে মানেন? তারা তাদের বিবেককে প্রশ্ন করুন। কোথায় দেশকে নিয়ে যাচ্ছে? চূড়ান্ত সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা এই নির্বাচনে যা কিছু করলো আপনারা দেখেছেন। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, গোটা দেশে এখন গডম্যান আর বাবা ছড়াছড়ি, এবং প্রত্যেকে অত্যন্ত করাপ্ট। আমি এখান থেকে বলছি, বিবেকানন্দ হচ্ছে লাস্ট ম্যান ধর্ম প্রচারক হিসাবে, যিনি সৎ ছিলেন। বিবেকানন্দের পর আর কোনো ধর্ম প্রচারক নেই, আসতে পারে না। বিবেকানন্দ বেদান্তে বিশ্বাস করলো, বেদান্তের শক্তিতে বিবেকানন্দ যতটা বলিষ্ঠ ছিলেন, তার চেয়ে বিবেকানন্দ বলিষ্ঠ ছিলেন। বিবেকানন্দের মধ্যে দেশাত্মবোধ ছিল, জাতীয়তাবাদ ছিল। সেই যুগে যুব শক্তিকে আহ্বান করেছিলেন। আপনারা অনেকেই জানেন না, বিবেকানন্দের যোগ্য শিষ্য বলে পরিচিত ভগিনী নিবেদিতা, তিনি সশস্ত্র বিপ্লবীদের পক্ষে দাঁড়িয়েছিলেন, সাহায্য করছিলেন, যার জন্য রামকৃষ্ণ মিশন থেকে বিতাড়িত হয়েছিলেন তিনি। ফলে বিবেকানন্দের যে বলিষ্ঠতা, সেটা বেদান্তের নয়, বিবেকানন্দের মধ্যে দিয়ে দেশাত্মবোধ, জাতীয়তাবাদ প্রতিফলিত হয়েছিল। এই বিবেকানন্দকেও কি তারা মানেন? যে বিবেকানন্দ বলেছেন আমরা সব ধর্মকে সমর্থন করি এবং শ্রদ্ধা করি, তিনি বলছেন আমরা মানব জাতিকে নিয়ে যেতে চাই যেখানে গীতা থাকবে না, বাইবেল থাকবে না, কোরআন থাকবে না, সব কিছু মিলিয়ে একটা হবে। বিবেকানন্দ বলছেন কোনো ধর্ম অন্যের উপর অত্যাচার করতে শেখায়নি, কোনো ধর্ম অন্যায়কে সমর্থন করে নাই। তাহলে মানুষকে উত্তেজিত করছে কে? ধর্ম নয়, রাজনীতি। আমি বিবেকানন্দকে কোট করছি, যে কথাটা বললাম। এই বিবেকানন্দকে মত পার্থক্য থাকলেও আমরা শ্রদ্ধা করি। এই বিবেকানন্দ যদি যথার্থ হন, তিনি এমন কথাও বলেছেন, রামায়ণ মহাভারতের মধ্যে শিক্ষা থাকলে মানতে পারো, কিন্তু রাম আর কৃষ্ণ ছিল কি ছিল না, এটা কোনো প্রশ্ন হতে পারে না। বিবেকানন্দের বক্তব্য আছে, চ্যালেঞ্জ করছি, আমরা দেখে দিতে পারি। বিবেকানন্দ বলছেন আমার ছেলে থাকলে তাকে আমি এক পংক্তি মন্ত্র শিক্ষা দিতাম, তারপর সে বড় হয়ে খ্রিস্টান হতে পারে, আমার স্ত্রী বৌদ্ধ হতে পারে, আমি মুসলমান হতে পারি, তাতে কি ক্ষতি? বিবেকানন্দ বলছে। তিনি নাকি হিন্দু ধর্ম মানতেন? আমরা বলেছি বাল্মীকি রামায়ণ, তুলসীদাসের রামায়ণ
কাশিরাম দাসের রামায়ণ, কোন রামায়ণে লেখা আছে বাবরি মসজিদ ধ্বংস করে বাবরি রামের জন্মস্থানে ধ্বংস করে বাবরি মসজিদ হয়েছে? যে ধুয়া তুলে ভোট করলো বিজেপি, মানুষকে ঠকাচ্ছে। ফলে এটা একটা ভয়ঙ্কর আক্রমণ। এই যে ধর্মের উন্মাদনা বাড়াচ্ছে এই সব রাজনৈতিক নেতারা মন্দিরে মন্দিরে মসজিদে ধর্ণা দিচ্ছে। যারা হিন্দু ভোটও চায়, মুসলিম ভোটও চায়, তারা মন্দিরেও যায়, মসজিদেও যায়। আর যারা হিন্দু ভোটটাকে পুরো টানতে চায় তারা মন্দিরে চলে। আর এইসব মানে গডম্যান আর সব বাবাজি সব একের পর উত্থান করছে। এই ধর্মীয় উন্মাদনা ভয়ঙ্কর। এটা কেন করছে? কেন সিলেবাসের মধ্যে মনুষ্যকে আনছে? কেন সিলেবাসের মধ্যে বেদান্তকে আনছে? বিদ্যাসাগর যাকে ফাইট করেছিলেন, মানুষের মধ্যে ধর্মান্ধতা আসুক। ধর্মান্ধতা এলে যুক্তিবাদী মন থাকবে না, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকবে না, প্রশ্ন করার মন থাকবে না, মানুষ আর পশুতে কোনো পার্থক্য থাকবে না। নির্বিচারে তারা শোষণ শাসন চালাতে পারবে। এ একটা দিক। আরেকটা হচ্ছে সাম্প্রদায়িকতা বাড়াও, দাঙ্গা বাড়ো, গরিব মানুষ হিন্দু মুসলিম ভাগ মারামারি করুক, ঐক্যবদ্ধ লড়াই করবে না। ওই দেখুন বাংলাদেশে শুধু মুসলিম ঘরের ছেলে মেয়ে মারা যায়নি, হিন্দু ঘরের ছেলে মেয়েও মারা গেছে, ৭১ শহীদ হয়েছে। এই লড়াই যাতে না হয়, হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িকতা বিভেদ আনা, এ একটা ষড়যন্ত্র তাদের। আরেকটা হচ্ছে পূর্বজন্মের কর্মফল। তুমি না কেউ মরছে কেন? তোমার ছেলে বিনা চিকিৎসা মরছে কেন? আগের জন্মে পাপ করেছ, এখন ভগবান শাস্তি দিচ্ছেন, বিনা প্রতিবাদে মেনে নাও, পরজন্মে স্বর্গবাস হবে। মানুষের মধ্যে বিশ্বাসকে জাগানো, এই হচ্ছে ষড়যন্ত্র। এই ধর্মের নামে যে বাড়াবাড়ি চলছে, যে কথা আমরা বলতে চাই, ফলে যেটা আজ প্রয়োজন সেটা হচ্ছে এই পুঁজিবাদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম। আগামী 15ই আগস্ট আসবে, রাষ্ট্রপতি ভবন রাজভবনে ভোট সভা হবে, আর সেখান থেকে নিক্ষিপ্ত উচ্ছিষ্ট ফুটপাতে পড়বে, আর হাজার হাজার ফুটপাতে শিশুরা ডাস্টবিনে কারাগারি মারামারি করবে। কত লক্ষ লক্ষ ফুটপাতবাসী আছে যাদের ঘর বাড়ি বাড়ি কিছু নেই, কত শিশু ফুটপাতে জন্ম নেয়, ফুটপাতে মারা যায়, তারা জানে না তাদের বাবা মাকে, তাদের পূর্বপুরুষের ঠিকানা কোথায়। এ হচ্ছে আমাদের স্বাধীনতা, এই হচ্ছে স্বাধীনতা। কত সুইসাইড করছে, হাজার হাজার লক্ষ লক্ষ সুইসাইড করছে, সন্তান কোলে নিয়ে নদীতে ঝাঁপ দিচ্ছে, এই জিনিস ঘটছে। সন্তানকে বিক্রি করে দিচ্ছে বাবা মা, 4-5টা সন্তানের মধ্যে একটাকে বিক্রি করে দিচ্ছে, মেয়ে বিক্রি করে দিচ্ছে। সেই মেয়েকে কোথায় নিয়ে চলে যাচ্ছে? নারী পাচার একটা বিরাট ব্যবসা গোটা ভারতবর্ষে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ নারী ধর্ষণের শীর্ষস্থানে, আর তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ নারী পাচারের শীর্ষস্থানে। সরকার জানে না কারা এইসব জিনিস করছে? সবাই জানে, কিন্তু তাদের সাথে গাঁটছড়া বাঁধা আছে। যারা ব্যবসা করে তারা টাকা দেয় ইলেকশন ফান্ডে,
এগুলি চলছে। এই অন্ধকার নামলে এইসব রাস্তার মোড়ে মোড়ে, এই রাজভবনের পিছনে গঞ্জের ধারে ধারে দেখবেন নারী মূর্তি দাঁড়িয়ে আছে, মা বোনেরা বিক্রি করবে নিজেকে সংসার চালানোর জন্য। একটা ভয়ঙ্কর পরিস্থিতি। গ্রাম থেকে মেয়েরা শহরে আসে, 2-3 দিন কাটিয়ে কিছু টাকা নিয়ে যায়, বাবা মা খোঁজ নেয় না কিভাবে এই টাকা আসছে, কোথেকে আসছে, হোটেলে কাটায়। এগুলি চলছে। একদিকে 15ই আগস্টের ঘুরি পূজন, আর দেশের এই চিত্র অত্যন্ত বেদনাদায়ক। এই চিত্র সর্বনাশ, ভয়ঙ্কর। কোথায় দেশ যাচ্ছে? তবে আপনাদের বলবো, মহান নেতা কমরেড শিবদাস ঘোষ যে আহ্বান জানিয়ে গেছেন এই সাম্রাজ্যবাদ পুঁজিবাদের বিরুদ্ধে, সর্বহারা শ্রেণী বিপ্লব, এই বিপ্লবের জন্য চাই জনগণকে বিপ্লবী রাজনীতি বুঝতে হবে। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে সংগ্রামের কমিটি গঠন করতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে। এই বাংলাদেশ যেমন আন্দোলন করেছে, যেমন একসময় আমাদের দেশে স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল, সেই লড়াই আবার গড়ে তুলতে হবে। এবং আমাদের দল, আমরা ভোট সর্বস্ব পার্টি না। কোন দলে থাকলে এমএলএ এমপি জুটবে, মন্ত্রিত্ব জুটবে, এর পিছনে আমরা কখনো ছুটিনি। এবারে আমরা নির্বাচনে দাঁড়িয়েছি, আমরা কোথাও বলে নেই এই কটা সিটে আমরা লড়ব। আমরা জনগণের কাছে বিপ্লবী রাজনীতি নিয়ে গেছি, আমাদের দলের বক্তব্য নিয়ে গেছি, এবং যে জনগণ আমাদের সমর্থন করেছে, আমাদের মতো দল, আমরা একমাত্র দল, বামপন্থী দল, ভারতবর্ষে 151টা সিটে লড়াই করেছি পুঁজিবাদকে চ্যালেঞ্জ জানিয়ে, এই বিপ্লবী বক্তব্য প্রচার করার জন্য, জনগণের সাথে সংযোগ স্থাপন করার জন্য। ফলে আমাদের দলকে আপনারা শক্তিশালী করুন, আমাদের দলকে শক্তিশালী করুন। আর আপনাদের ঘরের ছেলে মেয়েদের যাতে উন্নত চরিত্র, মনুষ্যত্বের অধিকারী হয়। আপনি ভাবতে পারেন, ক্লাস 4-5-এর ছেলে মেয়ে সেক্স নিয়ে আলোচনা করছে, সেক্স ইনভলভ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা দাঁড়াচ্ছে। ফলে পাড়ায় পাড়ায় এই ছোট ছোট শিশুদের নিয়ে আপনারা খেলাধুলা করান, মনীষীদের নিয়ে, বিপ্লবীদের নিয়ে চর্চা করান। এই আগামী 11ই আগস্ট আসছে, শহীদ ক্ষুদিরাম আত্মাহুতি দিবস। এই এক শহীদ ক্ষুদিরামকে ভিত্তি করেই একদিন গোটা ভারতবর্ষ জেগে উঠেছিল। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় 11ই আগস্ট উদযাপন করুন। সেপ্টেম্বর মাসে 17ই সেপ্টেম্বর শরৎচন্দ্রের জন্মদিন আসছে। এই জন্মদিনকে উদযাপন করুন। যে শরৎচন্দ্র সে যুগে বিপ্লবের পক্ষে সাহিত্য রচনা করে গেছে, বিদ্যাসাগরের স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করার জন্য সাহিত্য রচনা করে গেছেন। আবার 29শে সেপ্টেম্বর সেই বিদ্যাসাগরের জন্মদিন, এগুলি আপনারা উদযাপন করবেন এবং ছাত্রদের, যুবকদের, শিশুদের অনুপ্রাণিত করুন। একথা বলে আমি আবার পুনরায় আপনাদের বলবো, আমাদের দলকে আপনারা সাহায্য করুন, পাড়া পাড়া সংগঠন গড়ে তুলুন, এবং কোনো সংবাদ মাধ্যম আমাদের প্রচার না দিলেও আপনারা আমাদের বক্তব্য পথে ঘাটে, গঞ্জে, বাজারে সর্বত্র নিয়ে যান। একথা বলে আমি এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। সর্বহারার মহান নেতা কমরেড সিদ্ধার্থ ঘোষ, মহান মার্কসবাদ লেনিনবাদ চিন্তাধারা দিয়ে